আর দুয়ারে রিপোর্টারের শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হবে, জীবনদায়ী ইনজেকশন চুরি। নির্দিষ্ট ব্যাচের জীবনদায়ী ইনজেকশন ইনসুলিন চুরি। মহারাষ্ট্র থেকে কলকাতা আসার পথে চুরি। ইনজেকশন 2 থেকে 8 ডিগ্রি তাপমাত্রার সংরক্ষণের প্রয়োজন। ইতিমধ্যে ড্রাগ কন্ট্রোল, কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল সতর্কতা জারি করেছে। সরাসরি চলে যাব, অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে, অভিজিতের সঙ্গে কথা বলবো। অভিজিৎ, কেন সতর্কতা জারি করা হয়েছে? এই ইনজেকশন যদি সঠিকভাবে প্রিজার্ভ না করা হয় তাহলে কি হতে পারে? তমশ্রী, এই যে ইনসুলিন এবং ইনজেকশন, এটা জীবনদায়ী শুধু নয়, যে একদম ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে, টাইপ 1 ডায়াবেটিক এবং টাইপ 2 ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে একদম মৃত সঞ্জীবনী সুধার মতন এটা চিকিৎসকরা ব্যবহার করে। এবং নোভো নর্ডিস্কের, ডেনমার্কের নোভো নর্ডিস্কের এই ইনসুলিন এবং ইনজেকশন প্রায় একচেটিয়া বাজার। এবং এই ইনজেকশন এবং ইনসুলিন মহারাষ্ট্রের থানে জেলার ভিওয়ান্ডি থেকে, সেখানকার স্টোর থেকে যখন কলকাতার উদ্দেশ্যে আসার সময় সেটা চুরি হয়। এবং এই নির্দিষ্ট ব্যাচ নাম্বারের যে ইনসুলিন এবং ইনজেকশন, কয়েক কোটি টাকার এই ইনসুলিন এবং ইনজেকশন চুরি হয়। এবং তারপরেই কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল, সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল গোটা দেশ জুড়ে সতর্কবার্তা জারি করেছে। চিকিৎসক, রোগী, সমস্ত ওষুধ বিক্রেতা এবং সমস্ত রাজ্যের ড্রাগ কন্ট্রোলকে জানিয়েছে যে কোনোভাবেই এই ওষুধ, ইনজেকশন এবং ইনসুলিন রোগীদের ক্ষেত্রে ব্যবহার না করা হয়, কারণ সঠিক তাপমাত্রা 2 থেকে 8 ডিগ্রি তাপমাত্রা। প্রশ্ন থাকে যে এত ইনসুলিন ইনজেকশন চুরি হলো কিভাবে? একদমই, এবং সেটাই সবথেকে বড় প্রশ্ন, যে ইনসুলিন এবং ইনজেকশন চুরি কিভাবে হলো? তাহলে কি শস্যের মধ্যেই ভূত রয়েছে? কারণ কোটি কোটি টাকার এই ইনজেকশন এবং ইনসুলিন, এক একটা ইনসুলিনের দাম হচ্ছে প্রায় 18,000 টাকা করে, এবং আরও দামি ইনসুলিনে রয়েছে। এবং এক্ষেত্রে বলা যেতে পারে যে কোম্পানির লোক, অর্থাৎ নোভো নর্ডিস্ক, তারা সন্দেহ করছে এটা ডেনমার্কের কোম্পানি, তাদের বেঙ্গালুরুতে হচ্ছে হেড অফিস, আর ভিওয়ান্ডি, মহারাষ্ট্রের থানে জেলার ভিওয়ান্ডিতে হচ্ছে তাদের মূল যে হাব, অর্থাৎ যেখানে এটা রাখা হয়। ফলে মনে করা হচ্ছে যে এমন কোনো আন্তর্জাতিক পাচার চক্র রয়েছে যারা এই চুরির সঙ্গে যুক্ত। কারণ গোটা দেশ জুড়ে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে এটা প্রায় একচেটিয়া ব্যবহার করা হয়। এবং সেক্ষেত্রে যদি এই ইনজেকশন বা ইনসুলিন খোলা বাজারে চলে আসে, তা কিন্তু প্রাণঘাতী করতে পারে। ঠিক যেমনটা ইনজেকশন 2 থেকে 8 ডিগ্রি তাপমাত্রার সংরক্ষণের প্রয়োজন, সঠিক সংরক্ষণ না হলে বিষক্রিয়ার আশঙ্কা রয়েছে। এই নিয়ে আমরা কথা বলেছিলাম ডক্টর সুব্রত জ্যোতি ভৌমিকের সঙ্গে, তিনি কি বলছেন দেখুন। হ্যাঁ, এটা অত্যন্ত চিন্তাজনক বিষয়। যেটা আমরা জানি যে ইনসুলিনকে একটা স্পেসিফিক টেম্পারেচারে রাখতে হয়, 2 to 8 ডিগ্রি সেলসিয়াস। এটা যদি আমরা সেটা সেইভাবে সঠিকভাবে ব্যবহার না করি, তাহলে ইনসুলিন নিজের কার্যক্ষমতা হারায়। অর্থাৎ কিনা ইনসুলিনের কাজ হচ্ছে নিজের ব্লাড সুগার, রুগীদের ব্লাড সুগার কমানো। সেই ব্লাড সুগার যদি না কমাতে পারে, তাহলে রুগীদের নানা ধরনের সমস্যা হতে পারে। এছাড়া পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেরকম লোকাল স্কিন রিয়াকশন। ডেফিনেটলি আমি সরকারের কাছে এটা আমরা আবেদন জানাচ্ছি যে কি কি ব্যাচ লট নাম্বার চুরি হয়ে গেছে সেটা যেন অবশ্যই প্রত্যেকটি হাসপাতাল এবং যারা স্বাস্থ্যকর্মী আছে, হাসপাতাল স্পেসিফিক্যালি, তাদের জানানো হোক, ফার্মেসিকে জানানো হোক। আসি পরের খবরে। এসএসসি কে ভৎসনা, সুপ্রিম কোর্টের ফর্ম ফিল আপে 10 দিন সময়। এসএসসি পরীক্ষা পিছনো নিয়েও বিবেচনার নির্দেশ, চাকরিহারাদের আবেদনে সায় সুপ্রিম কোর্টের। এবং এসএসসি কে তীব্র ভৎসনা সুপ্রিম কোর্টের, অযোগ্য প্রার্থীদের নিয়ে কড়া সুপ্রিম কোর্ট। সরাসরি চলে যাব, মৈত্রী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে, মৈত্রীর সঙ্গে কথা বলবো। মৈত্রী, তার মানে কি কোনোভাবেই অযোগ্যরা পরীক্ষা দিতে পারবে না? একেবারেই দেখো, আজকে সর্বোচ্চ আদালতের তরফ থেকে যা অবজারভেশন, সেটা কিন্তু সেই কথাই দিক নির্দেশ করছে। এবং আজকে বিচারপতি সঞ্জয় কুমার এবং
বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ, তারা খুব স্পষ্টত তারা এটা জানিয়ে দিয়েছেন যে অযোগ্যরা, একেবারে শুনানির শুরুতেই তারা বারবার করে স্কুল সার্ভিস কমিশনের কাছে জানতে চান যে অযোগ্যরা কি কোনোভাবে এই পরীক্ষায় বসছেন কিনা, এবং তারা স্পষ্ট করে বলে দেন যে আমরা আগেই বলেছি এবং আবারও বলছি, কোনোভাবেই অযোগ্য অর্থাৎ যাদেরকে টেন্টেড ক্যান্ডিডেট বলা হচ্ছিল সেই অযোগ্য প্রার্থীরা বা অযোগ্য ব্যক্তিরা পরীক্ষায় যাতে না বসতে পারে এবং তাদেরকে বসতে দেওয়া হবে না কোনোভাবে। এদিনের মামলা ছিল মূলত যে সমস্ত আনটেন্টেড ক্যান্ডিডেটরা রয়েছে, যাদের পার্সেন্টেজের কারণে যারা পরীক্ষায় ফর্ম ফিল আপ করতে পারছেন না, তার কারণ এবার এসএসসির তরফ থেকে একটি নতুন পার্সেন্টেজ অ্যাড করা হয়েছিল 2016-তে, যেখানে 45% গ্র্যাজুয়েশন এবং হায়ার এডুকেশন অর্থাৎ মাস্টার ডিগ্রিতে থাকলে তারা পরীক্ষায় বসতে পারতেন। সেই রুলটা চেঞ্জ করে এবার 50% করা হয়েছিল। এই পার্সেন্টেজের বিরুদ্ধেই তারা আদালতের দ্বারস্থ হয়েছিলেন এবং সর্বোচ্চ আদালত আজকে তাদের আবেদন গ্রান্ট করেছে, অর্থাৎ 45% পেয়েছেন যে সমস্ত আনটেন্ডেড চাকরিরত প্রার্থীরা, তারা আবেদন করতে পারবেন এবং তাদের আবেদনের জন্য 10 দিন সময়সীমা দিয়েছে সর্বোচ্চ আদালত এবং এসএসসিকে নির্দেশ দিয়েছে প্রয়োজনে পরীক্ষা পিছিয়ে দেওয়ার। বেশ মৈত্রী, জয়েন্টের ফল নিয়ে বা সিঙ্গেল বেঞ্চের রায় বহাল। সিঙ্গেল বেঞ্চের রায়ে হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ। জয়েন্টের ফলের সময় বেঁধে দেয় সিঙ্গেল বেঞ্চ। আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে শুনানির সম্ভাবনা রয়েছে। সরাসরি চলে যাব, অনব হাজরা রয়েছে আমার সঙ্গে। অনব, সিঙ্গেল বেঞ্চের রায় বহাল থাকলো, তার মানে কি এখন আমাদের সুপ্রিম নির্দেশের দিকে সুপ্রিম বেঞ্চ কি রায় দেয় সে তার জন্য অপেক্ষা করতে হবে? দেখো, সিঙ্গেল বেঞ্চ বলতে বিচারপতি কৌশিক চন্দ্রের রায়টাকে বহাল রাখলো, তার উপর কোনো রকম হস্তক্ষেপ করলো না ডিভিশন বেঞ্চ। জনস্বার্থ মামলার প্রেক্ষিতে জয়েন্ট এন্ট্রান্স ইঞ্জিনিয়ারিংয়ের রেজাল্ট আউট হওয়ার ও মেধালিকা প্রকাশ করার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, এমনটা ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণে। যেহেতু সিঙ্গেল বেঞ্চ ইতিমধ্যেই নির্দেশ জারি করে জানিয়েছে 7% ওবিসির সংরক্ষণ দিয়ে এই মেধা তালিকা রিকাস্ট করতে হবে, পুনর্বিন্যাস করতে হবে। এই অবস্থায় যেহেতু জয়েন্ট বোর্ডের সিদ্ধান্ত 7% ওবিসি সংরক্ষণ নয়, তারা 17% ওবিসি সংরক্ষণকে হাতিয়ার করি, অর্থাৎ যেটা ছিল পুরনো নিয়ম সেইভাবেই ওবিসি সংরক্ষণ দিতে চায়, অর্থাৎ 10% ওবিসি এ এবং ওবিসি বি হচ্ছে 7%। এই জায়গাতে তারা তাদের জায়গায় অনড় থাকার কারণেই সিঙ্গেল বেঞ্চের নির্দেশ তারা মানেনি, তারা সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্টে মামলা সোমবার দিন একটা শুনানি রয়েছে, যদিও সেই শুনানি হবে কিনা সে নিয়ে একটা সংশয় রয়েছে, কারণ 9 সেপ্টেম্বর মূল মামলাটা পাঠিয়ে দিচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দাভাইয়ের বেঞ্চ। এই জায়গায় সোমবার দিন অমলচন্দ্র দাস কলকাতা হাইকোর্টের মূল যে মামলার প্রেক্ষিতে এতগুলো সার্টিফিকেট যেগুলো ছিল এতদিন বাতিল হয়ে গেছে, ওবিসি সার্টিফিকেট শুধুমাত্র 2010 আগের 66টি যে সম্প্রদায়ের ওবিসি তালিকাভুক্ত রয়েছে তাদের সার্টিফিকেট রয়েছে। এই অবস্থায় পুরো বিষয়টার মধ্যে সিঙ্গেল বেঞ্চ যেরকমভাবে বলছে সেরকমটা জয়েন্ট বোর্ড চাইছে না। জয়েন্ট বোর্ড তারা বলছে 17% ওবিসি দিতে চায়, কিন্তু সিঙ্গেল বেঞ্চের নির্দেশ হচ্ছে 7% সংরক্ষণ দিয়ে তার তালিকা প্রকাশ করতে পারে। সিঙ্গেল বেঞ্চের যে ডেডলাইন ছিল 15 দিন সেটাও ইতিমধ্যে অতিক্রান্ত। এই অবস্থায় সুপ্রিম কোর্টের মুখাপেক্ষী হওয়া ছাড়া পড়ুয়াদের অন্য কোনো দিশা নেই। কাজে সুপ্রিম কোর্টের সোমবার দিন আদৌ শুনানি হয় কিনা সেদিকে তাকিয়ে থাকবে এই পরীক্ষার্থীরা। তবে আরও একটা বিষয় তুমি জানিয়ে রাখি, শুক্রবার কাল অর্থাৎ প্রধান বিচারপতির বেঞ্চে সুপ্রিম কোর্টে এই বিষয়টি ফের দৃষ্টি আকর্ষণ করে আগামী সপ্তাহে যদি শুনানি নিশ্চিত করা যায় এমন একটা উদ্যোগ কিন্তু রাজ্য সরকারি আইনজীবীদের তরফে শুরু হয়েছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। বেশ, দুয়ারে রিপোর্টারে বা জলপাইগুড়ির একটা খবরের দিকে নজর রাখবো। নাবালিকার ধর্ষণের সাজা ঘোষণা, 20 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে, 50,000 টাকা জরিমানা। 2022 সালের একটা ঘটনা। শান্তনু রয়েছে আমার সঙ্গে, শান্তনুর সঙ্গে কথা বলবো। শান্তনু, 2022 সালে কি ঘটনা ঘটেছিল এবং কোন প্রেক্ষিতে দোষী সাব্যস্ত করা হলো, তারপর সাজা ঘোষণা? দেখো, এনজিপি থানা এলাকার এই ঘটনা, এই নাবালিকার পাশেই কিন্তু পাশের বাড়িতেই থাকতো ভাড়া এক যুবক। সেই যুবক কিন্তু তাকে মোবাইল ফোন দেখানোর নাম করে বাড়িতে ডেকে নিয়ে যায়, ফাঁকা বাড়িতে এই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। এবং সেই সময় কিন্তু আশপাশের যারা বাসিন্দা ছিলেন তারা কিন্তু বিষয়টাকে আঁচ করতে পেরে সেই বাড়িতে যান এবং নাবালিকাকে সেই অবস্থায় উদ্ধার করেন এবং পরবর্তীতে নাবালিকার পরিবারের লোকজন এসে এই যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে এবং সেদিনই কিন্তু পুলিশ গ্রেপ্তার করে তাকে। 2022 সালে আগস্ট মাসে এই ঘটনা ঘটেছিল। বলা যেতে পারে 3 বছরের মাথায় বিচারক আজ রায় দিলেন দোষী সাব্যস্ত এই যুবককে 20 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। একই সঙ্গে 50,000 টাকা জরিমানা এবং অনাদায়ে আরো 2 বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। কারণ বিচারক একটা কথাই বলেছেন যে বিশ্বাস ভঙ্গ করেছে এই যুবক, কারণ প্রতিবেশী নাবালিকা তাকে বিশ্বাস করেই কিন্তু তার বাড়িতে গিয়েছিল এবং সেই বিশ্বাস ভঙ্গ করে তার সাথে সে যে কুকৃতি করেছে তার জন্যই কিন্তু তাকে 20 বছরের সাজা ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত আরো 2 মাস কারাদণ্ড যদি 50,000 টাকা জরিমানা না দিতে পারে। সেই সঙ্গে নাবালিকা যেহেতু স্কুল ছাত্রী
এবং পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছে, তার ভবিষ্যৎ রয়েছে, সেই কারণে বিচারক তাকে 5 লক্ষ টাকা এই পরিবারকে সাহায্যের জন্য কিন্তু লিগাল এইড সার্ভিস নির্দেশ দিয়েছেন। ছেলেটি তাকে মোবাইল দেখার নাম করে তাদের বাড়িতে ডেকে নিয়ে যায় এবং তাকে বলপূর্বক তার জামা কাপড় খুলে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে। পুলিশ এই কেসে তদন্ত করতে গিয়ে আসামিকে অ্যারেস্ট করে এবং তারপর পুলিশ চার্জশিট দাখিল করে। এই মামলাতে চার্জশিট দাখিল হওয়ার পরে সেকশন 4 পক্সো আইনে এই মামলায় চার্জ গঠন করা হয় এবং চার্জ গঠন করার পরে এই কেসে টোটাল 11 জন সাক্ষী। মহামান্য আদালত এই আসামিকে আজকে দোষী সাব্যস্ত করেন। তিনি এই আসামিকে 20 বছরের সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 2 মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে 5 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে। এতকালে জলপাইগুড়ির খবর 2022 সালের ঘটনা, যেখানে 3 বছরের সাজা ঘোষণা করা হলো এবং 20 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল। অন্যদিকে পুরুলিয়াতে সেখানে 2020 সালের একটা ঘটনা, একই ঘটনা, নাবালিকাকে ধর্ষণ, আর সেই ধর্ষণে এবার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হলো। মানসিক ভারসাম্যহীন নাবালিকাকে ধর্ষণ করা হয়েছিল। আমার সঙ্গে আমার প্রতিনিধি ইন্দ্রজিৎ মণ্ডল রয়েছে, ইন্দ্রজিতের সঙ্গে কথা বলবো। ইন্দ্র, 2020 সালে কি ঘটেছিল আর কিসের ভিত্তিতে এই দোষী সাব্যস্ত এবং সাজা ঘোষণা? দেখো, 2020 সালে বড়বাজার থানার নিমাই মাহাতো নামে এক ব্যক্তি এই অপরাধ করে এবং এক নাবালিকা, একবার মানসিক ভারসাম্যহীন এক নাবালিকাকে একাধিক ভাগ ধর্ষণ করে এবং তারপরে সে অন্তঃসত্ত্বা হয়ে যায় এবং পরিবারের লোক বা পরিবার যখন জানতে পারে, অভিযোগ জানায় বড়বাজার থানায়। এরপরেই প্রমাণিত হয়, নিমাই মাহাতোকে গ্রেপ্তার করে পুলিশ এবং এই মামলা দীর্ঘদিন চলে এবং তারপরেই পুরুলিয়া জেলা আদালত আজ দোষী সাব্যস্ত করে নিমাই মাহাতোকে এবং যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়। পাশাপাশি 10,000 টাকা জরিমানা করে, অনাদায়ে আরও 6 মাস কারাদণ্ডের নির্দেশ দেয় এবং এই মানসিক ভারসাম্যহীন যে নাবালিকাকে তাকে ক্ষতিপূরণের আদেশ দেয় পুরুলিয়া জেলা আদালত। বেশ, নিশীথ প্রামাণিককে গো ব্যাক। দিনহাটা আদালত চত্বরের স্লোগান। 2018 পঞ্চায়েত ভোটের সময় খুনের মামলা, দিনহাটার গীতালদয়ে খুনের মামলা। দিনহাটা আদালতে হাজিরা দিতে যান নিশীথ প্রামাণিক, সেই সময় তাকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান। সরাসরি চলে যাব, আমার প্রতিনিধি রয়েছে, কথা বলবো শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, কারা এই গো ব্যাক স্লোগান দিলেন, কালো পতাকা দেখালেন, কি কারণ? দেখো, তোমাকে জানিয়ে রাখি, আজ পুরনো একটি মামলায় হাজিরা দিতে দিনহাটা আদালতে এসেছিলেন প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি নেতা নিশীথ প্রামাণিক। সেই সময় তৃণমূলের পক্ষ থেকে তার গো ব্যাক স্লোগান দেওয়া হয়, কালো পতাকা ঘিরে দেখানো হয়, এমনকি তার গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়াও হয় বলে অভিযোগ। এবং এই যে ঘটনা, সে গোটা ঘটনায় কিন্তু বিজেপি নেতা নিশীথ প্রামাণিক তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তাদের বক্তব্য যে মানুষ একটা গণতান্ত্রিক অধিকার, যেখানে সবচেয়ে নিরাপত্তা সেফ আদালত, সেই আদালতে যখন আমি এসেছিলাম তখন তৃণমূলের নেতাকর্মীরা তাকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছে, স্লোগান করেছে, তার কনভয়ে হামলা চালিয়েছে। কিন্তু যদিও তৃণমূল নেতৃত্বের যেটা অভিযোগ যে বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাঙালিদের ওপর আক্রমণ করা হচ্ছে, পাশাপাশি নিশীথ প্রামাণিক যেভাবে কোচবিহারের বাসিন্দাদের রোহিঙ্গা বলে আক্রমণ করেছেন, সে কারণেই নিশীথ প্রামাণিক কোচবিহারে যেখানে যাবেন সেখানেই তৃণমূলের নেতাকর্মীরা তাদের ঘিরে বিক্ষোভ দেখাবে, তাকে ঘিরে কালো পতাকা দেখাবে। যদিও পুলিশ জানিয়েছে যে এদিন সামান্য কিছু ঝামেলা হয়েছিল, পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেশ, শুভঙ্কর। কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয়, কোনো রাজনৈতিক সমাবেশ নয়, কোনো মিছিল মিটিং নয়, সেখানেও তৃণমূলের দাদাগিরি। তারা ভাবছে যে এই আক্রমণ করে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে তারা আগামী নির্বাচনে প্রভাব ফেলতে পারবে। এটা প্রাণনাশের জন্য আক্রমণ, যেভাবে ধারালো অস্ত্র পাথর নিয়ে আক্রমণ করা হয়েছে। কোর্ট চত্বরে, যেখানে মানুষ সবচাইতে সেফ থাকবার কথা, সেখানেও আক্রমণের ঘটনা। কি করে এই দুষ্কৃতীরা সেখানে পৌঁছলো, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। পুলিশকে সঙ্গে নিয়ে আক্রমণ চালানো, এবং এই ঘটনা প্রথম নয়। সাধারণ কর্মীদের উপর আক্রমণ এবং বিধায়কদের আক্রমণের ঘটনায় যখন এলওপি কুচবিহারে আসতে চাইছেন তার উপরে আক্রমণ, এর মতন লজ্জাজনক ঘটনা আর কিছু নেই। 2018 সালে তৃণমূলের এক কর্মী খুন হয়, তার নাম হচ্ছে আবু। সেই আবু খুনের অভিযুক্ত হচ্ছে নিশীথ প্রামাণিক। 2018 সালে কিন্তু নিশীথ প্রামাণিক বিজেপি করতেন না, তৃণমূল কংগ্রেসেই ছিলেন। স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস কর্মীরা কিন্তু সেই কথাটাকে মাথায় রেখেছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, এবং যখন কুচবিহারের মানুষেরা পশ্চিমবাংলার বাইরে আক্রান্ত হচ্ছে,
তখন কিন্তু একবারও নিশীথ প্রামাণিক তার বিরোধিতা করছেন না। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষেরও তার উপর ক্ষোভ আসে বলেই আমি জানি, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে। কিন্তু কোন রকম আক্রমণই তার উপর হয়নি। আমি শুনেছি যে তাকে কালো পতাকা দেখানো হয়েছে। দুয়ারে রিপোর্টারে এবার চলে যাব পূর্ব মেদিনীপুরের খবরে। ডাকাতি, আর সেই ডাকাতিতে গ্রেফতার বিজেপি নেতার ভাই। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার হাতে পাকড়াও করা হয়েছে ভূপতিনগরের জুখিয়া গ্রামের ডাকাতি, আর সেই ডাকাতিতে 4 জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে একজন বিজেপি মণ্ডল সভাপতির ভাই। সরাসরি চলে যাব, আমার সঙ্গে সুজিত ভৌমিক রয়েছে, সুজিতের সঙ্গে কথা বলবো। সুজিত, কি ঘটেছিল আর এই গোটা ঘটনা নিয়ে বিজেপি নেতৃত্ব কি বলছে? দেখো, চাপে পড়েছে বিজেপি নেতৃত্ব, কারণ যাই হোক তাদেরই নেতার ভাই ডাকাত হিসেবে গ্রেপ্তার হয়েছে। 4 জন গ্রেপ্তার হয়েছে, তার মধ্যে কিন্তু বিজেপি নেতার একজন ভাই রয়েছে। এবং সেই ঘটনা যে ঘটেছে ভূপতিনগর এলাকায় তমশ্রী, সেখানে চুরি হয়েছিল এবং ডাকাতি করেছিল একাধিক জায়গায়, এমনটা পুলিশের কাছে অভিযোগ ছিল। তারপর থেকে পলাতকও ছিল এবং হুগলি থেকে গ্রেপ্তার করা হয়েছে বিজেপি নেতার ভাইকে, তার সঙ্গে আরও 3 জন অর্থাৎ 4 জনকে, এবং তাদেরকে আজকে কাঁথি আদালতে তোলা হয়। এবং এই যে ঘটনা, সেখানে দেখা যায় এক ব্যক্তির বাড়িতে ঢুকে লুটপাট চালিয়েছিল এই দুষ্কৃতীরা, এবং দুষ্কৃতীদের মধ্যে যাদেরকে সন্দেহ করা হয়েছিল তাদেরকে বামাল সহ ধরা পড়েছে, মোটরসাইকেল, সোনাদানা, এবং তারা স্বীকারও করেছে ডাকাতির কথা। এবং গ্রেপ্তারের পর পরিচয় জানতে গিয়ে জানা গেল যে বিজেপি নেতার এক ভাই রয়েছে ওই ডাকাত দলের মধ্যে, এবং তার ফলেই রাজনৈতিক একটা তরজা শুরু হয়, চাপানুতর শুরু হয়। চাপে পড়ে বিজেপি, কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল, যদিও বিজেপি সাফাই দিয়েছে তমশ্রী যে এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই, তাই এর সঙ্গে রাজনীতি খোঁজার দরকার নেই, আইনের পথে চলবে। কিন্তু ঘটনা নিয়ে শোরগোল যথেষ্টই শুরু হয়েছে এলাকায়। তমশ্রী, বিজেপি যারা করে, বিজেপির সঙ্গে যারা যুক্ত থাকে, প্রত্যেকেই এরকম চুরি, ডাকাতি এবং এইরকম নোংরা কাজের সঙ্গে যুক্ত। তার প্রকৃষ্ট উদাহরণ হিসাবে আজকে আমরা দেখলাম যে আমাদের মণ্ডল সভাপতি তপন মিদ্যা, তার ভাই সমীরণ মিদ্যা এরকম চুরি ডাকাতির সঙ্গে যুক্ত। এবং ভারতীয় জনতা পার্টি কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। দলের যে কর্মী হোক, সে মণ্ডল সভাপতির ভাই হোক, যাই হোক, যদি পুলিশ প্রশাসন মনে করে চুরির ঘটনার সঙ্গে যুক্ত, তা আইন মোতাবেক কাজ করবে। 17 বুলা চৌধুরীর বাড়িতে চুরি, যে ঘটনায় সিআইডি তদন্ত করছে। এবার বুলা চৌধুরীর পদ্মশ্রী স্মারক উদ্ধার। চুরি যাওয়া মোট 308টি পদক উদ্ধার হয়েছে। আরও 2 জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা মোহাম্মদ চাঁদ ও শেখ শামীম। আগে কৃষ্ণা চৌধুরী নামে একজনকে গ্রেফতার করা হয়। 15ই আগস্ট বুলা চৌধুরীর হিন্দ মোটরের বাড়িতে চুরি হয়, আর বুলা চৌধুরীর পদ্মশ্রী স্মারক এবার উদ্ধার হয়েছে। শুধু পদ্মশ্রী স্মারক নয়, চুরি যাওয়া মোট 308টি পদক উদ্ধার হয়েছে। বুলা চৌধুরীর পদ্মশ্রী স্মারক উদ্ধার, চুরি যাওয়া মোট 308টি পদক উদ্ধার হয়েছে। আরো 2 জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা মোহাম্মদ চাঁদ ও শেখ শামীম। আগে কৃষ্ণা চৌধুরী নামের একজনকে গ্রেফতার করা হয়। আপনাদের জানিয়ে রাখি, 15ই আগস্ট বুলা চৌধুরীর হিন্দ মোটরের বাড়িতে চুরি হয়। পদ্মশ্রী স্মারক সহ যাবতীয় পদক খোয়া যায়, এবং যে ঘটনা তদন্তে নামে সিআইডি আধিকারিকরা, পরের দিনই তার বাড়িতে সিআইডি আধিকারিক যারা যায়, ফরেনসিক যায়, তারপরে গ্রেফতার করা হয়। এবং প্রথমে কিছু পদক উদ্ধার হলে এবার পদ্মশ্রী স্মারকও উদ্ধার হয়েছে। সরাসরি চলে যাব, ইরন রায়বর্মন রয়েছে আমার সঙ্গে, ইরনের সঙ্গে কথা বলবো। ইরন, পদ্মশ্রী স্মারক উদ্ধার হয়েছে, ভালো খবর। চুরি যাওয়া 308টি পদক উদ্ধার হয়েছে, কিন্তু কি উদ্দেশ্যে চুরি করা হয়েছিল সেই বিষয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য? একাধিক পদকগুলোর মধ্যে প্রথম দফায় প্রায় 200-250 বেশি পদক উদ্ধার হয়, এবং আজকে যে খবর রয়েছে সেই খবর অনুযায়ী যে খবর কিন্তু আলটিমেট উদ্ধার করা হয়েছে, এবং পুলিশের তরফ থেকে যে খরচ ছিনতাইয়ের ঘটনায় ঘটেছে, কিন্তু যাদের ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে সব মিলে এর আগে 1 জন এবং আজকে আরো 2 জনকে গ্রেফতার করা হয়েছে। এই 3 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা কি উদ্দেশ্যে চুরি করেছেন। বলা বাহুল্য, এর আগে কিন্তু একাধিকবার, প্রায় 2বার এই চৌধুরী বাড়িতে, হিন্দমোটরের বাড়িতে চুরি হয়েছিল। এই যে উদ্দেশ্যে চুরি করা হয়েছে তার সবটাই তদন্ত সাপেক্ষ। তোমার কথা আপাতত স্পষ্ট নয়। ধন্যবাদ ইরন। আজকে এটা দেশের সম্মান ছিল,
সারা পৃথিবী দেখছিল যে আমার বাড়ি থেকে দুবার চুরি হয়েছে, এটা নিয়ে 3 বার, এবং সমস্ত মেডেল পদ্মশ্রী সহ সমস্ত মেডেল চুরি হয়ে গেছে। যে পুলিশের টিম সে একদম নিচু থেকে উঁচু মহল যেইভাবে আমার এই সমস্ত মেডেল পদ্মশ্রী পাওয়ার জন্য যেভাবে ঝাঁপিয়েছেন, আমি সত্যি অভিভূত। এসটিএফ এর জালে অস্ত্র পাচারকারী অন্ডাল স্টেশন থেকে পাকড়াও করা হয়েছে। ধৃতের থেকে উদ্ধার 10টি আগ্নেয়াস্ত্র। ধৃত পাচারকারী বিহারের আশরাফুল আনসারি। এসটিএফ এর জালে অস্ত্র পাচারকারী অন্ডাল স্টেশন থেকে পাকড়াও। ধৃতের থেকে উদ্ধার 10টি আগ্নেয়াস্ত্র। ধৃত পাচারকারী বিহারের আশরাফুল আনসারি। অর্পণ রয়েছে আমার সঙ্গে, কথা বলবো অর্পণের সঙ্গে। অর্পণ, এই যে আগ্নেয়াস্ত্র কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, এখনো পর্যন্ত আশরাফুল আনসারিকে জেরায় কি উঠে আসছে? দেখো, একেবারে আশরাফুল আনসারিকে গ্রেপ্তার করে এসটিএফ, রাজ্য এসটিএফ এবং অন্ডালের যে 6 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে 10টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে রাজ্য এসটিএফ এবং যে রেল পুলিশ তার হাতে তুলে দেওয়া হয়। যদিও কোথা থেকে এই অস্ত্র আসছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে কিন্তু রাজ্য এসটিএফ এবং পুলিশ তদন্ত শুরু করেছে, কারণ এর আগেও কিন্তু এসটিএফ এই ধরনের বিহার থেকে আসা বেশ কিছু মানুষকে তারা গ্রেপ্তার করছে। অর্পণ, ধন্যবাদ, তোমার কথা স্পষ্ট নয়। রেলে চাকরির টোপে প্রতারণা, 16 লক্ষ টাকা প্রতারণার অভিযোগে ধৃত একজন। 2021 সালে 4 বছর আগে পটাশপুরের বাসিন্দার সঙ্গে প্রতারণা। ছেলের চাকরির জন্য 16 লক্ষ টাকা দেন প্রতারিত। 4 বছর কেটে গেলেও চাকরি জোটেনি। সরাসরি চলে যাব, পঙ্কজ রয়েছে আমার সঙ্গে, পঙ্কজের সঙ্গে কথা বলবো। পঙ্কজ, এই যে প্রতারণা নিয়ে প্রতারিত এত সচেতনতা, তারপরেও কোথাও গিয়ে প্রতিদিন ছবিটা যেন বদলায় না, প্রতিদিনই কেউ না কেউ প্রতারিত হচ্ছেন। এত কিছুর পরেও একটা চাকরির জন্য 16 লক্ষ টাকা দিলেন কেন, এবং কাকে টাকা দিচ্ছেন না জেনে এইভাবে দেওয়াতে তো প্রতারিত হয়েছেন, এটা স্বাভাবিক, কিন্তু কিভাবে পুরোটা সামনে এলো, কিভাবে গ্রেফতার করা হলো প্রতারককে? দেখো তমসে, তোমাকে জানিয়ে রাখি, যেখানে প্রতারিত হচ্ছে বারবার একাধিক ব্যক্তি, যে কারণে সেক্ষেত্রে এটা কিন্তু আলাদা ধরন। কারণ হচ্ছে তার দূর সম্পর্কে আত্মীয় হয়, যেখানে এই সৌরভ মিশ্র বাড়ি পটাশপুর 1 নম্বর ব্লকের অমরশির বাসিন্দা। তিনি রেলের ডি গ্রুপে চাকরি করে দিবে নাম করে স্থানীয় যেখানে মকরামপুরের বাসিন্দা শক্তিবদল মিশ্রর কাছ থেকে 16 লক্ষ টাকা নেন। সেই শক্তিবদল মিশ্র 2021 সাল থেকে এই টাকা দিয়ে এসছে। সেক্ষেত্রে শক্তিবদল মিশ্র বারবার তাদের কাছে যায়, যেখানে চাকরি তার ছেলের চাকরি তো হয়নি, বারবার তার জন্য টাকা ফেরতের আবেদন জানায়। সেক্ষেত্রে সেই প্রতারিত যে ব্যক্তি সৌরভ মিশ্র, তিনি কিন্তু তাকে দেবে বলে কিন্তু তা দেননি। সেক্ষেত্রে পটাশপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ ভিত্তিক পটাশপুর থানার পুলিশ কিন্তু ওই সৌরভ মিশ্রকে খোঁজ করেন, যেখানে অমরশিতে তার বাড়িতে না থাকায় তাকে কিন্তু কলকাতা থেকে তাকে গ্রেপ্তার করে। কারণ যেখানে দীর্ঘদিন ধরে এই 2021 সাল থেকে 16 লক্ষ টাকা নিয়ে রেখেছেন, তার চাকরি তো হয়নি বটেই, কিন্তু তার প্রতারিত হয়েছে একেবারে শক্তিবদল মিশ্র। তিনি জানিয়েছেন 4 বছরে চাকরি না হয়, এবার থানায় অভিযোগ, তারপরে গ্রেফতার। লালগড়ের সিজুয়ায় বালি মাফিয়া দাদাগিরি, বালি বোঝাই গাড়ি যাতায়াতে বেহাল রাস্তা। ছবিটা দেখাবো আপনাদের, দেখুন। রাস্তা খারাপের অভিযোগে বালি বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ আর অবরোধ হঠাতে হুমকি বালি মাফিয়ার। আর রাস্তার কি বেহাল দশা, ছবিটা দেখলেই স্পষ্ট। পুলিশকে ফোন করায় ভেঙে দেওয়া হয় মোবাইলও। সরাসরি চলে যাব, রাজু সিং রয়েছে আমার সঙ্গে। রাজু, কতদিন ধরে এই মাফিয়াদের দৌরাত্ম্য কতটা প্রভাবশালী যে পুলিশকে ফোন করায় ভেঙে দেওয়া হয় মোবাইল? একদমই, কারণ দেখো এখানে বালি মাফিয়াদের দৌরাত্ম্য বেশ কয়েক বছর ধরেই চলছে। কারণ এখানে যে বালি তোলা হচ্ছে সেখানে বালি অবৈধভাবেও তোলা হয়। কারণ যে সিও দেওয়া হয়েছে, বৈধ যে সিও, সেই সিও বাদ দিয়েও অবৈধভাবে বালি তোলে, সেখান থেকে সেই বালিকে পাচার করা হয়। আর এর ফলেই মূলত গ্রামের রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে যাচ্ছে, আর যা নিয়ে বারংবার স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছিল। আর এই দৌরাত্ম্য আটকাতেই এবার গ্রামবাসীরা রুখে দাঁড়ান। মূলত এই যে বালি যে টেন্ডার হয়েছে, সেখান থেকে বৈধ বালি চলছে, তারপরেও রাতের অন্ধকারে সেখান থেকে অবৈধ বালি পাচার হচ্ছে। রাতে যখন সেই অবৈধ গাড়ি যখন পাচার করছিল বালিগুলো, সেই সময় গ্রামবাসীরা সেখানে তাদেরকে ঘিরে ধরেন এবং তারপরেই গ্রামবাসীদের হুমকি দিতে সেই বালি মাফিয়ারা লেঠেল নিয়ে সেখানে যথারীতি এসে তাণ্ডব চালায় এবং তারপরেই গ্রামবাসীরা তাদেরকে রুখে দাঁড়ান এবং তারপরে সেখান থেকে তারা পালিয়ে যায়। এবং ঘটনার খবর পায়
পুলিশ এবং ঘটনাস্থলে পুলিশ গিয়ে গোটা বিষয়ের তদন্ত করছেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে রাস্তা অবরোধ করেছেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ বারংবার এই রাস্তা দিয়ে গাড়ি চলছে এবং যার ফলে প্রায় নিয়ত বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনা ঘটছে। সেক্ষেত্রে স্থানীয় প্রশাসনকে বারবার জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে জেলা প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে যে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে এবং এই যে বালি কারবার চলছে তার যদি বৈধ কাগজপত্র না থাকে সেক্ষেত্রে সেই সমস্ত গাড়িগুলোকে তারা তাদের মতো করে নির্দিষ্ট যে সরকারি সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হবে এমনটাই প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। বেশ রাজু, ছাত্রীকে মারধরের প্রতিবাদ, প্রধান শিক্ষকের ঘরে তালা অভিভাবকদের। যে ছবি আপনারা দেখছেন, ছাত্রীকে মারধরের প্রতিবাদ, প্রধান শিক্ষকের মারে হাসপাতালে ভর্তি ছাত্রী বাসন্তীর ছবি দেখছেন। প্রধান শিক্ষকের ঘরে তালা মেরে বিক্ষোভ। সরাসরি চলে যাব অনুপ বিশ্বাস রয়েছে। অনুপ, ওই ছাত্রী কি এমন করেছিল যেখানে এমন মার মারল প্রধান শিক্ষক, যে হাসপাতালে ভর্তি ছাত্রী? প্রধান শিক্ষক, স্কুল কর্তৃপক্ষ কি বলছে গোটা বিষয় নিয়ে? দেখো তমশ্রী, বাসন্তী থানার উত্তর মোকামবেরিয়া প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর এক ছাত্রীকে তাকে মারধর করা হয়েছে বলে এমনই অভিযোগ অভিভাবকদের। এবং প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, যে অভিযোগটা যে একটি খাতার পৃষ্ঠা ছিঁড়ে গেছিল সেই কারণেই কিন্তু এই প্রধান শিক্ষক তাকে মারধর করেছিল। এই ঘটনায় কিন্তু ওই ছাত্রী কিন্তু অসুস্থ হয়ে গেলে তার পরিবারকে কিন্তু জানায়নি বলে এমনই অভিযোগ। এরপরে কিন্তু পরিবারের লোকজন যখন জানতে পারে তাকে কিন্তু হাসপাতালে নিয়ে যায় বলে এমনই তারা জানেন। এরপরে তাকে কিন্তু হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে এমনই অভিযোগ করেন। কিন্তু এই ঘটনাটি গতকালকের হয়েছে এবং তারপরে কিন্তু আজকে সকালে যখন এই যে বিদ্যালয়টি খোলা হয়েছে, তারপরে যখন একে একে শিক্ষকরা এই বিদ্যালয়ে প্রবেশ করে, তারপরেই কিন্তু অভিভাবকরা সেই বিদ্যালয়ে কিন্তু আসেন এবং প্রধান শিক্ষককে তারা কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য বিদ্যালয়ে ঢোকার পরে যখন বিদ্যালয়ে ঢোকেন, তারপরে কিন্তু প্রধান শিক্ষকের ঘরে যেসব শিক্ষকরা ছিল তাদেরকে বাইরে বার করে দিয়ে সেই প্রধান শিক্ষকের ঘরে কিন্তু তালা মেরে দেয়। এরপরে যথেষ্ট উত্তেজনা দেখা যায় এবং প্রধান শিক্ষক এই ঘটনার পরে যথেষ্ট অনুতপ্ত। তিনি কিন্তু বারবার কিন্তু আমাদের ক্যামেরার সামনে প্রকাশ করেছেন যে এই ঘটনায় তিনি কিন্তু অনুতপ্ত হয়েছেন এবং সরি চেয়েছেন। এই উত্তেজনা থাকার ফলে ঘটনার খবর পায় বাসন্তী থানার পুলিশ এসে সেই প্রধান শিক্ষককে উদ্ধার করে নিয়ে যায় এবং এই ঘটনায় কিন্তু বিদ্যালয় কিন্তু সারাক্ষণের জন্য বন্ধ থাকে এবং সেখানে কিন্তু পঠন পাঠন বন্ধ হয়ে যায়। আমার মেয়েকে সামান্য খাতার পেজ উঠে যাওয়ার জন্য নির্মমভাবে দেওয়ালে এবং বেঞ্চিতে ঠুকে নির্মমভাবে পিটানো হয়েছে, হয়ে গেছে। অনেক অসুবিধার কারণে এটা আমার ভুল হয়ে গেছে মারাটা। বাচ্চা অনেক অসুবিধা করেছিল, সেই কারণে আর আমারও ভুল হয়ে গেছে। কি করবে না আমাকে আমি বলতে পারছি না। আলোচনা অফিস থেকে সামরা এসছে, ওরা আলোচনা করে যা সিদ্ধান্ত হবে সেটা নিয়ে নিতে হবে। দুয়ারে রিপোর্টারে এবার একটা ছবি দেখাবো আপনাদের। প্রথমে ছবিটা দেখুন, গ্রামের রাস্তা আর সেই রাস্তা দখল করে নির্মাণ হচ্ছে। নির্মাণ বন্ধের দাবিতে রাস্তা অবরোধ। স্থানীয়রা কি অভিযোগ করছেন প্রথমে শুনবো। রাস্তার আমরা যে যাওয়া আসা করব, সে যাওয়া আসা আমরা করতে পারতেছি না। একটা গাড়ি ঘোড়া কোনো কিছু যেতে পারতেছি না। হ্যাঁ, আর এখানে ওরা সামনে সম্পূর্ণ বাড়ি ঘর ছাদ সব কিছু দিচ্ছে, আর আমরা যখন বাধা দিচ্ছে তখন ওরা বলতেছে কি যে না আমাদের খতিয়ানি জমি। তো খতিয়ানি জমি তো আমাদের ওইদিকে খতিয়ানি জমি আছে, আমরাও তো ছাড়ছি। এর আগেই একটা বাড়িতে আগুন লাগছিল, ফায়ার ব্রিগেড এখানে আসে দাঁড়াচ্ছিল, যেতে পারতেছে না। এই জন্য আমরা এখানে আজকে রাস্তা ব্লক করে দিয়েছি। বিশ্বজিৎ মিশ্র রয়েছে আমার সঙ্গে, বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, প্রথমেই জানতে চাইবো যে এই যে অভিযোগ করা হচ্ছে যে গ্রামের রাস্তা আটকেই নির্মাণ হচ্ছে, কিন্তু যারা নির্মাণ করছেন তারা দাবি করছেন যে তাদের জমি। আসলে এই জমি কার, আর যারা নির্মাণ করছেন তাদের কি বক্তব্য? দেখো, 20 বছর আগের ইতিহাস যদি তুমি দেখো, যে এই গ্রামে ঢোকার একটাই রাস্তা ছিল, তা ছিল আলের রাস্তা, এবং সেই রাস্তা পরবর্তীকালে সাধারণ মানুষের স্বার্থে দিয়েছিল এখানকার উত্তম কুমার গুপ্তার পরিবার। 6 ফুট তিনি কিন্তু তার খতিয়ানভুক্ত জমি থেকে দান করেছিলেন এবং শর্ত ছিল যে তিনি 6 ফুট দেবেন, বিপরীত পক্ষের মানুষ তিনিও 6 ফুট দেবেন, 12 ফুটের রাস্তা তৈরি হবে। কিন্তু দেখা যাচ্ছে দীর্ঘদিন 6 ফুট রাস্তা দিয়েই চলাফেরা হতো, আর বিপরীত পক্ষে কোনোভাবে রাস্তা নেওয়াই হয়নি, যার ফলে তিনি কিন্তু গত 2 দিন ধরে তিনি কিন্তু নির্মাণ কাজ শুরু করেছেন তার বাড়ির, এবং তিনি যখন নির্মাণ কাজ শুরু করতে যাচ্ছেন সেই সময় কিন্তু তাকে বাধা দেওয়া হচ্ছে। এবং পরবর্তীকালে গ্রামবাসীরা অভিযোগ করছে যে যেভাবে নির্মাণ করছেন এই উত্তম কুমার গুপ্তা,
রাস্তা, তাতে কিন্তু এই যে রাস্তা তা সংকীর্ণ হয়ে যাবে এবং চলাচলের এই পথ শুধু একটি দুটি নয়, ভাটাগজ, বালাইমারির মতো প্রায় 15টি গ্রাম এই অঞ্চলের বাসিন্দাদের যাতায়াতের এই পথ, এবং সেই পথের ওপর যদি এভাবে নির্মাণ হয় তাহলে আগামী দিনে বিভিন্নভাবে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে দমকল ঢোকা প্রায় দায় হয়ে দাঁড়িয়েবে। তারা চাচ্ছেন ইতিমধ্যে যেভাবে নির্মাণ করা হচ্ছে তা কেন বন্ধ করা হোক, তা না হলে আগামী দিনে সমস্যা হবে। এদিন এ নিয়ে কিন্তু প্রতিবাদ শুরু করেন, একেবারে রাস্তা বন্ধ করে, গ্রামের রাস্তা বন্ধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। পরবর্তীকালে অভিযোগ করেন সেই বক্তব্য তো আমরা শুনলাম, কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ সেই অভিযোগ তো কি বলছে শুনি। পুরো রাস্তাটাই আমার, যদি কাগজপত্র দেখতে হয় উপযুক্ত কাগজপত্র আছে আমার কাছে। তাদের দাবি হচ্ছে যে আমরা যাতে ঘরটা ভেঙে ওদেরকে রাস্তা দিই। এক একজন টাকার দাবি করছে, ওদেরকে টাকা দাও, না হলে ঘর ভাঙতে হবে। আমাদের এটা প্রথমে আলি ছিল, আলির পরে আমরা জনগণের সুবিধার্থে 6 ফুট রাস্তা ছেড়ে দিয়েছি। এই 6 ফুট ছাড়া পরে তাদের দাবি হচ্ছে আরও 2 ফুট ছাড়া হোক। একটাই কথা, আমাদের 2 ফুট, আমরা 6 ফুটের জায়গায় বিপরীত পক্ষ 6 ফুট কেন ছাড়বে না? ফের বন্ধ বাংলা সিকিম লাইফলাইন। কালিম্পংয়ে 27 ও 29 মাইলে ধসের জেরে 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ। বৃহস্পতিবার রাত 12টা পর্যন্ত বন্ধ বাংলা সিকিম লাইফলাইন। পার্থপ্রতিম রয়েছে আমার সঙ্গে। পার্থ, এই যে একাধিক জায়গায় ধস আমরা দেখতেই পাচ্ছি, যে 27 ও 29 মাইলে এই ধসের জেরে জাতীয় সড়ক বন্ধ, কাজ তো চলছে। এই যে বৃহস্পতিবার রাত 12টা পর্যন্ত বন্ধ, এই সময়টা কি আরো বাড়তে পারে? দেখো, সেই সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না, কেননা একদিকে যেমন খারাপ আবহাওয়া রয়েছে, তবুও কিন্তু NHIDCL কর্তৃপক্ষ তারা দিনভর কিন্তু সে কাজ করে। সকাল থেকেই কিন্তু এই জাতীয় সড়ক খোলা ছিল এবং দুপুর 12টা পর্যন্ত জাতীয় সড়ক খোলা ছিল। তবে এই 27 মাইল, 29 মাইল, লিকুহুইড, এই যেসব ধস কবলিত যে এলাকাগুলো রয়েছে সেখানে একমুখী যান চলাচল করছিল। কিন্তু দুপুরের দিকে আবার অবিরাম বৃষ্টি শুরু হয় এবং তার জেরে আর নতুন করে ধস নামে 29 মাইল এবং 27 মাইলে তার জাতীয় সড়ক সংকীর্ণ হয়ে পড়ে এবং স্বাভাবিকভাবে ঝুঁকি এড়াতে যাতে যাত্রীদের স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তা কথা মাথায় রেখেই কিন্তু এই সিদ্ধান্ত নেয় NHIDCL কর্তৃপক্ষ। কালিম্পং জেলা পুলিশের সঙ্গে কথা বলি, তারা 12 ঘন্টা সময় চেয়ে নেন এবং স্বাভাবিকভাবে সেই সময় প্রচুর গাড়ি ছিল জাতীয় সড়কের দুধারে দাঁড়িয়ে, তারা আটকে পড়ে এবং NHIDCL কর্তৃপক্ষ নতুন করে এখনও পর্যন্ত কোনো নির্দেশিকা জারি করেনি। তাই স্বাভাবিকভাবে ধরে নেওয়া যাচ্ছে যে আজ রাত 12টার পরেই কিন্তু এই জাতীয় সড়ক খুলে যাবে। যদি আবারও জানিয়ে রাখি, যদি নতুন করে বৃষ্টি না হয় তাহলে আবারও এই 27 মাইল, 29 মাইল, লিকুহুড়ের মতো যে ধস কবলিত এলাকাগুলো রয়েছে সেখান দিয়ে একমুখী যান চলাচল করবে এবং দ্রুত যাতে সেই পরিস্থিতি স্বাভাবিক করা যায় সেই চেষ্টাই কিন্তু চালিয়ে যাচ্ছেন NHIDCL এর কর্মীরা। বেশ, ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু যেমন আমরা দেখিয়েছি, তেমনই আমরা দেখাই ট্রেন চালকের তৎপরতায় বাঁচল হাতির প্রাণ। আপ সিকিম মহানন্দা এক্সপ্রেসের সামনে দাঁতাল, এবং সেই মুহূর্তটা আপনাদের দেখাচ্ছি। হাতিকে বাঁচাতে জরুরি ব্রেক কষেন ট্রেন চালক, দেখুন। একেবারে রেল লাইনের মাঝে চলে আসে হাতিটি এবং ট্রেন চালকের তৎপরতায় বাঁচল হাতির প্রাণ। আপ সিকিম মহানন্দা এক্সপ্রেসের সামনে দাঁতাল, হাতিকে বাঁচাতে জরুরি ব্রেক কষেন চালক। আর তারপরে হাতি জঙ্গলে ফিরে গেলে আবার ট্রেন চালানো শুরু করেন চালক। ঠিক কি হয়েছিল জানবো, সরাসরি চলে যাব। আমার সঙ্গে রাজকুমার রয়েছে। রাজকুমার, একদমই দেখো, এই যে চাচা এবং নাগাকাটা স্টেশনের মাঝখানে এই ঘটনা ঘটেছে, যে চাপা কিন্তু এই ঘটনা ঘটেছে এবং উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুর ডিভিশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে ওই একই জায়গায় তারা 2 দিনে কিন্তু 4টে হাতির প্রাণ বাঁচিয়েছেন এবং প্রত্যেকটাই দেখা যাচ্ছে কখনো হাতির পাল, কখনো একটি বা কখনো 2টি হাতি মিলে রেল ট্র্যাকে চাপড়ামারির জঙ্গলে উঠে আসছে এবং এই ভিডিও কিন্তু আজই প্রকাশ করেছে রেল এবং তাদের দাবি যে এই যে সিকিম মহানন্দা, আপ সিকিম মহানন্দা যে এক্সপ্রেসের চালক এবং সহচালক ছিলেন, তাদের তৎপরতায় এই হাতির প্রাণ বাঁচাতে, ফলে সেই কারণে চালক এবং সহচালককে পুরস্কৃত করা হবে এবং রেল দপ্তর দাবি করছে যে তারা কিন্তু রেল ট্র্যাকে যে হাতির মৃত্যু, সেই হাতির মৃত্যু রুখতে অত্যন্ত তৎপর। এই ভিডিওই তা প্রমাণ করছে। বেশ, আপ সিকিম মহানন্দা ট্রেনের চালক জরুরি ব্রেক কষেন এবং হাতির প্রাণ বাঁচে। আরও একটা ঘটনা ঘটলো এবার কাঞ্চনকন্যা এক্সপ্রেস। ট্রেন চালকের তৎপরতায় রক্ষা দাঁতালে, রেললাইন ধরে ট্রেনের দিকে তেড়ে আসছে হাতি। দেখুন, তেড়ে আসছে হাতি আর লোকো পাইলটের তৎপরতায়
রক্ষা। হাতিকে বাঁচাতে জরুরি ব্রেক কষেন ট্রেন চালক। এক্ষেত্রে নাগরাকাটা চালসার মাঝে রেল লাইনে হাতি চলে আসে। কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চালকের তৎপরতায় রক্ষা। এবং সেই ছবিটাও দেখাচ্ছ, এখানেও রেল লাইনের মাঝে চলে আসে দাঁতাল এবং তারপরে জরুরি ব্রেক কষেন পাইলট এবং তারপরে জঙ্গলে ফিরে যেতেই হাতি তারপরে ট্রেন চালানো শুরু করেন এবং রক্ষা পায় হাতিটি। আমার সঙ্গে রকি চৌধুরী রয়েছে, রকির থেকে জানি। রকি, কি জানা যাচ্ছে রেলের তরফে? তমশ্রী, দেখো কাঞ্চনকন্যা এক্সপ্রেস এদিন বিকেলবেলা যখন নাগরাকাটা থেকে চালসার অভিমুখে যাচ্ছিল সেই সময় চাপড়ামারি জঙ্গলের মাঝ দিয়ে যে ট্রেন লাইন গিয়েছে সেখানে 72/2 নং পিলারের কাছে একটি দাঁতাল হাতি রীতিমতো কিন্তু ট্রেনের সামনে চলে আসতে এবং রীতিমতো তেড়ে আসে এবং যা দেখে লোকো পাইলট তড়িঘড়ি কিন্তু ব্রেক কষে এবং ট্রেনটি দাঁড় করিয়ে দেয়। দীর্ঘক্ষণ কিন্তু সেই হাতিটি ট্রেন লাইনের উপর দিয়ে চলাফেরা করে। এরপর যখন হাতিটি সেখান থেকে রেল লাইন থেকে নেমে জঙ্গলে ঢুকে যায় তারপরেই কিন্তু এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। বারবার দেখা যাচ্ছে বেশ কয়েকদিন ধরেই কিন্তু চাপড়ামারির জঙ্গলে এই রেল লাইনের উপরে হাতির পাল কখনো বা জলছুট দাঁতাল হাতি চলে আসে এবং ট্রেন চালকের তৎপরতায় কিন্তু হাতিগুলির প্রাণ বাঁচে। আর এই ঘটনায় কিন্তু সাধুবাদ জানিয়েছে পরিবেশ প্রেমীরা রেল দপ্তরকে। তমশ্রী, বেশ রকি। দুয়ারে রিপোর্টারে এবার চলে যাব তারাপীঠে, কারণ রাত পেরোলেই কৌশিকী অমাবস্যা। কাল সকাল 11:55 থেকে অমাবস্যা পড়বে। আর তারাপীঠ মন্দিরে কৌশিকী অমাবস্যা মানেই লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হবে এবং আজ থেকেই কিন্তু ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা। সাজো সাজো রব তারাপীঠ মন্দিরে পুজো দিতে তারাপীঠে পুণ্যার্থীদের ঢল এবং আগামীকাল আরও লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় হবে। তাই কি ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফে, কত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং কিভাবে পুজোর রিচুয়ালস রয়েছে জানবো। আমার সঙ্গে সরাসরি চলে যাব, অক্ষয় ধীবর রয়েছে আমার সঙ্গে। অক্ষয় থেকে জানবো, অক্ষয়, কি রিচুয়ালস রয়েছে, কাল গর্ভগৃহ কখন খুলে দেওয়া হবে এবং পুণ্যার্থীদের যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই জন্য তৎপর রয়েছে প্রশাসন, কি ব্যবস্থা করা হচ্ছে? দেখো তমশ্রী, তোমাকে জানি রাখি তারাপীঠের সব থেকে বড় উৎসব এই কৌশিকী অমাবস্যা। কথিত আছে সাধক বামদেব তন্ত্র সাধনা করে তারাপীঠ মহাশ্মশানে মা তারার দর্শন পেয়েছিলেন এবং সিদ্ধি লাভ করেছিলেন। তারপর থেকে তারাপীঠে বড় উৎসব হিসেবে পালন হয়ে থাকে কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যা উপলক্ষে প্রশাসনের তরফ থেকে 2700 পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। 10টি ওয়াচ টাওয়ার ও 37টি ড্রপ গেট এবং একাধিক পুলিশ যে ক্যাম্প, সেই ক্যাম্প করা হয়েছে যাতে কোনো রকম পুণ্যার্থীরা সমস্যায় না পড়ে। পাশাপাশি আরো একটি বিষয় বলে রাখি, গোটা মন্দির চত্বর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এবং কাল সকাল 11:55 থেকে শুরু হচ্ছে কৌশিকী অমাবস্যা তিথি এবং ভোরবেলা মা তারাকে স্নান করিয়ে মঙ্গল আরতি করানোর পর গর্ভগৃহ খুলে দেওয়া হয়। তবে দিনভর এবং সারা রাত্রিও মন্দির খোলা থাকবে কালকে। এবং রাজ্য তথা বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আজ থেকে আসতে শুরু করেছেন তারাপীঠে বিশেষ এই দিনে পুজো দেওয়ার জন্য। পাশাপাশি বলে রাখি তারাপীঠ মহাশ্মশান, সেখানে তন্ত্র সাধনায় মেতে ওঠেন যারা তন্ত্র সাধক আছেন তারা। যে বিশেষ এই তিথিতে তারা তারাপীঠ মহাশ্মশানে বিশেষ হোম কুণ্ড করেন এবং হোম যজ্ঞ শুরু হয়ে যাবে বিশেষ এই তিথি শুরু হওয়ার পর থেকেই। বেশ অক্ষয়। माँ का दर्शन पाने के लिए आए हैं, बहुत ही अच्छा लगा है, बहुत ही सुकून लग रहा है। सब भक्त आए हैं, बहुत दूर से आए हैं। कल अमावस्या है इसलिए कल मेन दिन है तो बहुत लोग आएंगे। अभी से भीड़ शुरू हो गया है, कल तो मुझे लगता है यहाँ पे बैठने के लिए भी जगह नहीं मिलेगी। এই যে লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে এখানে, তার যে একটা নিরাপত্তা ব্যবস্থা, সুস্থভাবে দর্শন, কোনো ক্ষেত্রে ভক্তদের যেন কোনো অসুবিধা না হয়, ভালো করে দর্শন করতে পারে, সেই সমস্ত ব্যবস্থা আমাদের মন্দির কমিটি থেকে সমস্ত আমরা প্রস্তুত। তারা ভারতবর্ষ থেকে লোক আসছে, ভারতবর্ষের বাইরের থেকে লোক আসছে, জেলা প্রশাসন, তারাপীঠ থানা সবাই কিন্তু যৌথভাবে কয়েক দফা মিটিং করে এই ব্যবস্থা আমাদের নেওয়া হয়েছে। অতীতে অমাবস্যা কথিত আছে যে অশুভ শক্তি পরাজয়, শুভ শক্তির উদয়। শক্তির পরাজয়, শুভ শক্তির উদয়। তারপরে কৌশিকী অমাবস্যার সব থেকে বড় ইভেন্ট, সব থেকে বড় উৎসব তারাপীঠে। শুক্রবার ভোরে মা তারাকে স্নান, মঙ্গল আরতির পর খুলে দেওয়া হবে গর্ভগৃহ। আর শুক্রবার সকাল 11:55 থেকে অমাবস্যা তিথি সন্ধ্যে রাজবেশে দেবীর আরাধনা রয়েছে। বড় স্ক্রিনে পুজোর ব্যবস্থা দেখার রয়েছে এবং পুণ্যার্থীদের ভিড়ে তারাপীঠে পুলিশের নজরদারি কড়াকড়ি। নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে তারাপীঠ মন্দির চত্বর।